স্বাগত এখন দুপুরের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম এবং আমি তন্ময় কুমার রায়। টাকাগুলো কিভাবে ফেরত আনা যায় এটা একটা কষ্টসাধ্য বিষয়, বাট এটার জন্য স্যার কিন্তু সবার সাথে কথা বলছেন। আজকেও এই ব্লিংকেনের সাথে এটা একটা বড় ইস্যু ছিল এটা, এবং ইউএস তার টোটাল সাপোর্ট দেওয়ার কথা বলেছে। রয়টার্সের রিপোর্টে যেটা আছে, আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরো 18 মাস পরে ইলেকশন। যে গ্লোবাল যারা ইনভেস্টর, টপ ইনভেস্টরদেরকে স্যারের একটাই মেসেজ যে উই আর ওপেন ফর বিজনেস, বাংলাদেশ হ্যাজ রিটার্নড। আমরা দেখছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলছিলেন। তিনি যেটি বলছিলেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, এবং বৈঠকে রাষ্ট্র সংস্কার, ইসি পুনর্গঠন, ভোটার তালিকা হালনাগাদের 18 মাস পর বাংলাদেশে জাতীয় নির্বাচনের কথা জানিয়েছেন ডক্টর ইউনূস। এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে বলে জানিয়েছেন ব্লিংকেন। এদিকে যুক্তরাষ্ট্র ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এই নিয়ে এখন দুপুরে থাকছে বিস্তারিত। 50 বছর আগে কিন্তু এই জাতিসংঘের সদস্যপদ অর্জনের মধ্য দিয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মানিত সদস্য হিসেবে স্বীকৃতি লাভ করেছিলাম। 50 বছর পরে এসে আবার প্রফেসর ইউনূস নতুন একটা বাংলাদেশকে ওখানে জাতিসংঘের সামনে তুলে ধরছেন, খুব অল্প সময়ের জন্য কিন্তু খুবই সফল একটা সফর। ইনভেস্টররা আরও বেশি ইন্সপায়ার্ড হবে যে এখানে ইনভেস্ট করলে টাকাটা ফেরত আসবে, এই মেসেজটা উনি পৌঁছাতে চেয়েছেন, এবং যেটা আমার মনে হয় যে উনি পেরেছেন। ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখছি যে আন্তর্জাতিক সম্প্রদায় তারা একটা পজিটিভ বাংলাদেশ দেখছে। তন্ময়, অর্ধশত বছর পর জাতিসংঘে নতুন এক বাংলাদেশ, যেখানে ডক্টর ইউনূসের তৎপরতায় নতুন করে তৈরি হয়েছে বাংলাদেশের ভাবমূর্তি। এবং সব মিলিয়ে গুণগত দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতিতে গুণগত পরিবর্তনের আভাস দেখছেন যারা বিশ্লেষক রয়েছেন তারা। এখন দুপুরের আয়োজনে এ নিয়েও জানাবো বিস্তারিত। সিকিউরিটি রিজন বলেন বা ওভারঅল সিচুয়েশনে অনেক পার্সেন্টেজ কমে গিয়েছে। যে কোনো ধরনের পলিটিক্যাল আনরেস্ট অ্যান্ড সিভিল আনরেস্ট সেটি পর্যটনের জন্য একটি নেগেটিভ ইম্প্যাক্ট ভয়ে আনবেই। স্থানীয় জনগণ, লোকাল কমিউনিটি, তারাও যদি টুরিস্টদেরকে ওয়েলকাম না করে তাহলে পর্যটক সেখানে শান্তি পাবে না। কোন কোন দেশে অ্যালার্ট আছে সেই বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করেছি। আমাদের মন্ত্রণালয়কে বলছি যে এই অ্যালার্টগুলো প্রত্যাহার করার জন্য যাতে উদ্যোগ নেওয়া হয়। আমরা দেখছিলাম দেশের পর্যটন খাতে একরকমের মন্দা অবস্থা চলছে। গেল 4 মাসে পর্যটক কমেছে 40%, এবং নানা নিষেধাজ্ঞা ও নিরাপত্তাহীনতা নিয়েও শঙ্কা রয়েছে। তাহলে কি শিগগিরই পরিস্থিতি বদলের আভাস নেই পর্যটন শিল্পে? এমন প্রশ্নের উত্তরও জানাবো এখন দুপুরে। তবে শুরুতেই থাকছে প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরের খবর। জাতিসংঘে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৈঠকে রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন ও ভোটার তালিকা হালনাগাদের 18 মাস পরে দেশে আগামী জাতীয় নির্বাচন করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর বাংলাদেশে সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে বলে জানিয়েছেন ব্লিংকেন। এছাড়া পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা ও দুর্নীতি দমনে সহায়তায় আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইইউ। জাতিসংঘে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে বিস্তারিত জানান প্রেস সচিব। এদিকে আজ রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে আরো জানাবেন মাহমুদ রাকিব। 2014 সালে 152 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত, 2018 সালে দিনের ভোট রাতে আর 2024 সালে ডামি প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিয়ে নির্বাচন করে দেশে বিদেশে তুমুল সমালোচনার মুখে পড়তে হয় কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারকে। ভোটাধিকার কেড়ে নেওয়া ও মানবাধিকার লঙ্ঘন সহ নানা অভিযোগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেষমেশ আগস্টে পতন হয় শেখ হাসিনার। দেশ ছাড়তে বাধ্য হন তিনি। এমন পরিস্থিতিতে এবার জাতিসংঘে দেশের প্রতিনিধিত্ব করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সাথে বৈঠক করেন ডক্টর ইউনূস। বৈঠকে বাংলাদেশে রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা হালনাগাদের প্রয়োজনীয়তা তুলে ধরেন ইউনূস। এসব শেষ করার 18 মাস পর জাতীয় নির্বাচন আয়োজনের কথা যুক্তরাষ্ট্রকে জানান প্রধান উপদেষ্টা।
কথা হয় দেশ পুনর্গঠনে জো বাইডেনের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েও। এদিন বৈঠক হয় ইউরোপিয়ান কমিশনের সাথেও। বৈঠকে দুই পক্ষই বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত ও দুর্নীতি দূর করতে সহায়তার আশ্বাস দেয়। ওই রিপোর্টটা পড়লে দেখবেন, হ্যাঁ, রয়টার্সের রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরো 18 মাস পরে ইলেকশন, টাকাগুলো কিভাবে ফেরত আনা যায় এটা একটা কষ্টসাধ্য বিষয়, বাট এটার জন্য স্যার কিন্তু সবার সাথে কথা বলছেন। আজকেও এই ব্লিংকেনের সাথে এটা একটা বড় ইস্যু ছিল এটা, এবং ইউএস তার টোটাল সাপোর্ট দেওয়ার কথা বলেছে যে কিভাবে মানে যেই টাকাগুলো বাইরে চলে গেছে, এটা শুধুমাত্র ইউএস বা যে কোনো দেশে, মানে বিদেশে যে টাকা পাচার হয়েছে সেটা কিভাবে বাংলাদেশের টাকা, বাংলাদেশের মানুষের, বাংলাদেশের ট্যাক্স পেয়ারের টাকা কিভাবে আবার দেশে ফিরে আনানো যায় এবং দেশের পুনর্গঠনে এই টাকাটা কিভাবে নিয়োজিত করা যায়। ইকোনমিক কোঅপারেশন, ট্রেড, রোহিঙ্গা ইস্যু এসছে, তারপরে কাউন্টার টেরোরিজম এসছে, লেবার ইস্যু এসছে, এবং প্রত্যেকটা বিষয়ে ইউএস তাদের এবং করাপশনটা খুবই ইম্পর্টেন্ট, সেই বিষয়ে কথাবার্তা হয়েছে। এদিন ডক্টর ইউনুস বৈঠক করেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ ব্যবসায়ী কাউন্সিলের সাথেও। সেখানে ইউনুস দৃঢ় কণ্ঠে বলেন, ব্যবসা বাণিজ্যে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, আগামীর অর্থনীতি হবে দুর্নীতিমুক্ত, শ্রমিক পাবে তার ন্যায্য অধিকার, তাই নতুন বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। ব্যবসায়ীদেরকে, যে গ্লোবাল যারা ইনভেস্টর, টপ ইনভেস্টরদেরকে স্যারের একটাই মেসেজ যে উই আর ওপেন ফর বিজনেস, বাংলাদেশ হ্যাজ রিটার্নড, যে আমাদের দেশে আমরা করাপশন ট্যাকেল করব, বাংলাদেশের এফডিআই এর জন্য যতটুক ভালো লেবার স্ট্যান্ডার্ড রাখা যায় সেই লেবার স্ট্যান্ডার্ড আমরা ইমপ্লিমেন্ট করব। এদিন প্রধান উপদেষ্টা বৈঠক করেন জাতিসংঘ মহাসচিবের সাথেও। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানান অ্যান্টোনিও গুতারেস। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটরের সঙ্গে এদিন একান্ত বৈঠক করেন বাংলাদেশের সরকার প্রধান। সেখানে জুলাই আগস্টে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িতদের কিভাবে আইসিসির মাধ্যমে বিচার করা যায় সে সহযোগিতা চান ডক্টর ইউনুস। জুলাই বিপ্লবের জন্য প্রাথমিকভাবে যে কাজটা করা হয়েছে, যে আমরা ইউএনের সাথে, ইউএনের যে হিউম্যান রাইটস অফিসের সাথে আমরা কথা বলেছি, এবং স্যারের ইনভাইটেশনের পরে ইউএন একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠিয়েছেন। সেই ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কাজ করুক, তারা তাদের রিপোর্টটা দিক, কি হলো, কেন হলো, কারা এইটার জন্য জড়িত, আমরা তো সবাই জানি কি হয়েছে, বাট এই ইউএন তো তাদের একটা সিস্টেমেটিক প্রোব করে, ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনে দেখবে যে কারা কারা এটা ঘটনাটা ঘটিয়েছে, কার অর্ডারে এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক একটা ম্যাস মার্ডার হয়েছে, গণহত্যা হয়েছে। হ্যাঁ, এইটা তো ওদের রিপোর্টে আসুক। এছাড়া ডক্টর ইউনুসের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশকে পানি নিষ্কাশন, বন্যা মোকাবেলা ও কৃষিতে সহায়তার আশ্বাস দেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী। শুক্রবার বাংলাদেশ সময় রাত 8টার দিকে জাতিসংঘে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের। জাতিসংঘ সম্মেলনে অংশ নিয়ে গত 3 দিনে এখন পর্যন্ত প্রায় 30 জন বিশ্ব নেতার সঙ্গে একান্তে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, যেখানে জুলাই আগস্টের গণহত্যা ও বাংলাদেশের বর্তমান অর্থনীতির বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। তাই ধারণা করা হচ্ছে জাতিসংঘ সম্মেলনের ভাষণেও ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ও গণহত্যার পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশ্ব নেতাদের সামনে একটি রূপরেখা তুলে ধরবেন। মাহমুদ রাকিব, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আমরা প্রতিবেদনে দেখছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যস্ত সময় পার করছেন সেই চিত্রটি। এর আগেও আমরা বলছিলাম যে জাতিসংঘের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই তৎপরতা, সেটি কিন্তু নতুন করে বাংলাদেশের ভাবমূর্তি তৈরি করেছে, এবং যেটির আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এই যে ভাবমূর্তিটি তৈরি হলো, এটি নতুন করে গ্রহণযোগ্যতা পেয়েছে বাংলাদেশের, এবং একই সঙ্গে জুলাই বিপ্লব এবং গণ অভ্যুত্থানেরও গ্রহণযোগ্যতা পেয়েছে। পাচার করা অর্থ ফিরিয়ে আনা, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনার সমর্থন আদায় করতে তিনি সক্ষম হয়েছে বলে মনে করেন তারা। তবে সবকিছু ছাপিয়ে কয়েক মাসের মধ্যে বাংলাদেশের অর্থনীতিতে একটা গুণগত পরিবর্তনের আভাস দিচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিস্তারিত জানাবেন বেলায়েত হোসেন।
9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর যখন স্বাধীন বাংলাদেশের পথ চলা শুরু হয় তখন থেকেই চলতে থাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের চেষ্টা। স্বাধীনতার ঠিক 3 বছর পর 1974 সালের এই সেপ্টেম্বর মাসেই আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ। এ যেন ইতিহাসের আরেক পুনরাবৃত্তি। 50 বছর পরের অন্য এক সেপ্টেম্বর মাসেই জাতিসংঘে নতুন এক বাংলাদেশের নতুন পরিচয়, তার পেছনেও রক্তক্ষয়ী সংগ্রামের আরেক ইতিহাস। Abu Said, he just faced the police. It's a close distance. আর তাই তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশ্ব দরবারে উপস্থাপন করলেন আত্মত্যাগকারী আবু সাইদ মুগ্ধদের। বিশ্ব নেতাদের হাতে হাতে তুলে দিলেন দ্য আর্ট অফ ট্রায়াম্ফ তথা জুলাই বিপ্লবের চিত্রগাথা। ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখছি যে আন্তর্জাতিক সম্প্রদায় তারা একটা পজিটিভ বাংলাদেশ দেখছে, এবং এটার একটা বিশাল ভূমিকা আছে এই কারণে যে যারাও বাংলাদেশ সম্পর্কে জানতেন না, যারা এখনও অনেকেই বাংলাদেশে যে আসলে কি পরিবর্তনটা হয়ে গেছে, আমাদেরকে যখন আমাদের বন্ধুরা বিদেশ থেকে জানতে চাচ্ছে যে আসলে হয়েছেটা কি এবং কিভাবে এটা হয়েছে, এই জিনিসটা উনি যে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যখন বলছেন তখন অনেক বেশি এটার গ্রহণযোগ্যতা পায়। 50 বছর আগে কিন্তু এই জাতিসংঘের সদস্যপদ অর্জনের মধ্য দিয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মানিত সদস্য হিসেবে স্বীকৃতি লাভ করেছিলাম। তখনকার প্রেক্ষাপটে স্বাধীনতার পরে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কূটনৈতিক বিজয় হিসেবে আমরা দেখেছি। 50 বছর পরে এসে আবার প্রফেসর ইউনূস নতুন একটা বাংলাদেশকে ওখানে জাতিসংঘের সামনে তুলে ধরছেন। তো দুইটা ঘটনাই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন জাতিসংঘ সাধারণ অধিবেশনের এই সংক্ষিপ্ত সফরে বিশ্ব নেতাদের কাছে পরিবর্তনমুখী এক নতুন বাংলাদেশের বার্তা পৌঁছে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আদায় করে নিয়েছেন 24-এর গণ অভ্যুত্থানের গ্রহণযোগ্যতা ও বহির্বিশ্বের সমর্থন, যেখানে স্থান পেয়েছে ইউনূস সরকারের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। তিনি সকলের কাছেই তার সরকারের প্রেক্ষাপট এবং তাদের যে পরিকল্পনা, এখন সংস্কার পরিকল্পনা, এটা শেষ করে নির্বাচন এবং এর মধ্যে বাংলাদেশের উত্তরণ, এটা নিয়ে তাদেরকে মোটামুটি ব্রিফ করেছেন, তাদের কাছে সমর্থন চেয়েছেন, পেয়েছেন। বিশ্বের দরবারে একটা নতুন তারা মেসেজ দিতে চেয়েছে যে ইটস এ ডিফারেন্ট বাংলাদেশ, ইটস এ বাংলাদেশ 2.0, এবং সেখানে আমার ইমিডিয়েট প্রায়োরিটি কী এবং আমার লং টার্ম প্রায়োরিটি কী, সেই জিনিসটা আমার মনে হয় যে ইউনূস সরকার যাদের সাথে মিট করেছে তাদেরকে এটা বুঝাতে পেরেছে। তারা বলছেন জাতিসংঘ সদর দপ্তরে বসে আলাদা করে বিশ্ব ব্যাংক, IMF সহ আর্থিক দাতা সংস্থাগুলোর সঙ্গে ডক্টর ইউনূস যে তৎপরতা দেখিয়েছেন তাতে খুব দ্রুত কোনো সুফল পাওয়া না গেলেও কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের অর্থনীতিতে একটা গুণগত পরিবর্তন আসতে শুরু করবে। বর্তমান অর্থনৈতিক অবস্থাটা থেকে উত্তরণের জন্য বিভিন্ন জায়গা থেকে যে সহযোগিতার প্রয়োজন বা পাওয়ার সুযোগ আছে সেই বিষয়টা নিয়ে তিনি কথা বলেছেন, এবং আমি মনে করি যে এই ইন্টারাকশনগুলো ইতিবাচক হয়েছে, কারণ সকলেই সমর্থন দেওয়ার জন্য তাদের অভিপ্রায় ব্যক্ত করেছে। আমার ল অ্যান্ড অর্ডার এখানে দরকার, আমার সাহায্য এবং আমার বিদেশে পাচারকৃত টাকা ফিরিয়ে আনার দরকার, এবং আমাদের যে জনগণ যেটা চাচ্ছে যে একটা রুল অফ ল, জনগণ যেটা চাচ্ছে করাপশন ফ্রি একটা সোসাইটি, যেটা আমাদের অনুপস্থিত ছিল অনেক দিন ধরেই, সেটা তারা বুঝাতে চেয়েছেন। সফরকালে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র, কানাডা সহ অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে আন্তরিক আলাপ করেছেন। ফলে প্রতিটি দেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সেক্ষেত্রে ইতিবাচক সাড়া পড়বে বিদেশি বিনিয়োগেও। প্রেসিডেন্ট বাইডেন তাকে কনগ্রেচুলেট করেছেন, উপর যে অর্পিত দায়িত্ব সেটা সুষ্ঠুভাবে পালন করবে এবং সেটাকে সমর্থন করেছেন। কানাডিয়ান প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন, চীনের ফরেন মিনিস্টারের সাথে কথা হয়েছে। খুব অল্প সময়ের জন্য কিন্তু খুবই সফল একটা সফর ছিল। ইনভেস্টররা আরও বেশি তারা ইন্সপায়ার্ড হবে যে এখানে ইনভেস্ট করলে টাকাটা ফেরত আসবে, এই মেসেজটা উনি পৌঁছাতে চেয়েছেন, এবং যেটা আমার মনে হয় যে উনি পেরেছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন জাতিসংঘে অন্তর্বর্তী সরকার প্রধান বহির্বিশ্বের যে সমর্থন আদায় করেছেন তা বাস্তব অর্থে প্রয়োগ করে নিজেদের সক্ষমতা প্রমাণ করাই এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।
গাজায় গণহত্যার দায় বিশ্ব এড়াতে পারে না। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এমনটাই দাবি করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বিশ্বজুড়ে চলা সংঘাত বন্ধে কূটনীতির মাধ্যমে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। এদিকে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। আর কয়েকদিন বাদেই হামাস ইসরায়েল যুদ্ধ পদার্পণ করবে দ্বিতীয় বছরে। এর মধ্যেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ পেরিয়েছে এক সপ্তাহ। এদিকে 2022 সাল থেকে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার কোনো নামই নেই। এমন পরিস্থিতিতে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে একত্রিত হয়েছেন ১৩০টিরও বেশি দেশের নেতা। তৃতীয় দিনের উচ্চ পর্যায়ের বিতর্কে অংশ নিয়েছেন ৩৭টি দেশের প্রতিনিধি। যুদ্ধের ভয়াবহতার কথা তুলে প্রত্যেকের কণ্ঠেই ছিল যুদ্ধ বন্ধের আহ্বান। ৪১,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যার পরেও গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিশ্ব মোড়লদের নীরবতা ক্ষুব্ধ করে তুলেছে সাধারণ মানুষ থেকে শুরু করে ফিলিস্তিনের প্রেসিডেন্টকেও। তাই জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে গাজায় গণহত্যার জন্য পুরো বিশ্বকেই দায়ী করেন মাহমুদ আব্বাস। জানান, উপত্যকার ১ সেন্টিমিটার জমিও ইসরায়েলকে নিতে দেবে না ফিলিস্তিনিরা। এ সময় রেজুলেশন ভঙ্গ করায় ইসরায়েলের সদস্যপদ বাতিলের আহ্বান জানান জাতিসংঘের কাছে। أوقفوا حرب الإبادة، أوقفوا إرسال السلاح لإسرائيل. لا يمكن لهذا الجنون أن يستمر. إن العالم بأسره يتحمل المسؤولية. My message today is this. সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে হিজবুল্লাহ ও ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন কেইর স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে চলা লড়াইকে আটকে দিয়েছে বিশ্বজুড়ে চলা সংঘাত। কূটনীতির মাধ্যমে যুদ্ধ ও সংঘাত নিরসনে যুক্তরাজ্য কাজ করে যাবে বলে অঙ্গীকার করেন তিনি। The vast majority of humanitarian need in the world today is driven by conflict. After 20 years of gains in tackling poverty, disease, and in health, war is one of the main regions that progress has stalled. That is a catastrophe made by human hands. It has weakened the cause of cooperation, sowed political division between North and South, and turned the geopolitical dial away from the rule of law towards brute force and aggression. And this matters to us all. মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ইসরায়েলিদের সুরক্ষিত করতে চাইলে নিশ্চিত করতে হবে ফিলিস্তিনিদের সুরক্ষা। অন্যদিকে ইউ কাউন্সিলের প্রেসিডেন্ট জানান, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জোটের সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন অব্যাহত থাকবে ইউক্রেনের প্রতি। Nous voulons un cessez-le-feu immédiat conformément à l'ordonnance de la Cour internationale de justice. Chaque vie civile compte et nous condamnons toutes les attaques indiscriminées qui frappent les populations civiles. L'Union européenne agit et veut agir davantage pour une paix durable dans le cadre d'une solution avec 2 États. As frankly speaking, sometimes frustrating the lack of progress is and hurting, we are not giving up on seeking a political vision for Israelis and Palestinians to be able to live peacefully side by side. Hungry 6 দিনব্যাপী সাধারণ পরিষদ অধিবেশনের উচ্চ পর্যায়ের বিতর্ক চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। Because lasting security for Israelis. নাফি আরমান মনন, এখন বিশ্ব। জাতীয় ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সংকটে দেশের পর্যটন খাত গেল এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত যদি বলি, এই 4 মাসে কিন্তু প্রায় 40% পর্যটক কমেছে এবং বিদেশি পর্যটকের দেখাও কিন্তু ক্রমাগতভাবে কমছেই। পাশাপাশি শঙ্কাও রয়েছে কিন্তু খুব। এবং শঙ্কার কথা যখন আপনি বলছিলেন, তখন বলতে হয় যে শিগগিরই যে পরিস্থিতির উন্নতি হয়ে যাবে তেমন কিন্তু কোনো পূর্বাভাসও পাওয়া যাচ্ছে না। এবং পর্যটন খাত বিশ্লেষক যারা রয়েছেন তারা যেটি বলছেন, যদি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা না যায় তাহলে সহসায় পরিস্থিতির উন্নতিও হওয়া সম্ভব নয়। সহকর্মী নাইম আবিরের প্রতিবেদনে জানবো বিস্তারিত। সীমান্তের ওপারের এই সংঘাতের শঙ্কা ছুঁয়েছে দারুচিনি দ্বীপখ্যাত নীল জলরাশির এই সাগর কুমারীকেও। মিয়ানমারে জাতিগোষ্ঠীর মধ্যে চলা সহিংসতার পর থেকে দফায় দফায় নিষেধাজ্ঞার কবলে পড়ে পর্যটক হারিয়েছে সাগর বক্ষের এই প্রবাল দ্বীপটি।
নিরাপত্তা ঝুঁকিতে স্বাভাবিক সময়েও পর্যটক মেলেনি আশানুরূপভাবে। প্রায় একই রকমভাবে পাহাড় দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন পর্যটকেরা। নানা সতর্কতায় 2022 ও 23 সালে কয়েক দফা পর্যটক নিষেধাজ্ঞা ছিল পার্বত্যের 3 জেলায়। চলতি বছরের শুরুতে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও এপ্রিলে কেএনএফের ফের হামলা ঘিরে তৈরি হয় নতুন অনিশ্চয়তা, যার প্রভাব পড়ে প্রতিবেশী রাঙামাটি ও খাগড়াছড়ি জেলাতেও। পর্যটক শূন্য হয়ে পড়ে পাহাড়। সব মিলিয়ে বাংলাদেশের পর্যটন খাত চলমান সময়ে একটা ভিন্ন রকম সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। বিশেষ করে দীর্ঘ সময়ের একটি কর্তৃত্ববাদী সরকারের পতন, তার বিপরীতে ছাত্র জনতার আন্দোলনেরও একটি বড় প্রভাব পড়েছে এই খাতটিতে। বিভিন্ন হিসাব মতে সাম্প্রতিক অস্থিরতায় কম করে 10টি দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। ট্যুর অপারেটররা বলছেন, চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই 4 মাসে দেশের অভ্যন্তরে পর্যটক কমেছে 40%। নেই বিদেশি পর্যটকের দেখাও। আরও শঙ্কার বিষয় হলো, খুব শিগগিরই যে এই পরিস্থিতি স্বাভাবিক হবার সম্ভাবনা রয়েছে সেরকমও কোনো পূর্বাভাস নেই। সিকিউরিটি রিজন বলেন বা ওভারঅল সিচুয়েশনে অনেক পার্সেন্টেজ কমে গিয়েছে। আপনি যদি বলেন সুন্দরবন, কক্সবাজার, সিলেট, সো প্রত্যেকটা জায়গায় আমরা যদি লক্ষ্য করি যে সেপ্টেম্বর থেকে সুন্দরবনের কিন্তু একটা বেশ ভালো প্রেশার থাকে। ইভেন তো অক্টোবরে তো আরও বেশি থাকে, কিন্তু আমরা যেটাই এবার দেখতে পাচ্ছি যে অক্টোবর নভেম্বর অবধিও কিন্তু খুব যে ভালো সিচুয়েশন আমরা প্রজেকশন যা দেখছি খুব একটা ভালো না। পর্যটন খাত বিশেষজ্ঞরা বলছেন, একজন পর্যটকের ভ্রমণের প্রধান শর্তই হলো নিরাপত্তা। পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশের পর্যটনে সহসাই গতি ফেরানো কঠিন হবে। যে কোনো ধরনের পলিটিক্যাল আনরেস্ট অ্যান্ড সিভিল আনরেস্ট সেটি পর্যটনের জন্য একটি নেগেটিভ ইম্প্যাক্ট ভয়ে আনবেই। আমরা আমাদের আজকে ওয়ার্ল্ড লংগেস্ট আনব্রোকেন স্যান্ডি সি বিচ আমাদের রয়েছে কক্সবাজার, এবং আমাদের বাংলাদেশে কিন্তু 3টি ওয়ার্ল্ড হেরিটেজ যে ডেস্টিনেশন রয়েছে সেই জায়গাগুলোর প্রপার ব্র্যান্ডিং আমরা যদি করতে পারি তাহলেই কিন্তু আন্তর্জাতিক পর্যটকদেরকে আমরা কিন্তু আরও বেশি আকৃষ্ট করতে পারবো। স্থানীয় জনগণ, লোকাল কমিউনিটি তারাও যদি টুরিস্টদেরকে ওয়েলকাম না করে তাহলে কিন্তু সেখানে আপনি যতই টুরিস্ট পুলিশদের যতই মানে নিরাপত্তার চাদরে মানে বলয়ে করে রাখি না কেন, পর্যটক সেখানে শান্তি পাবে না। লোকাল পিপল যদি ওয়েলকামিং হয়, হাসি মুখে তাদের পণ্যগুলি দেয়, খাবারটা দেয়, তাহলে কিন্তু এটা সবচেয়ে বড় একটা শান্তির বিষয়, সবচেয়ে বড় নিরাপত্তা। দেশের প্রধান 124টি পর্যটন কেন্দ্রে পর্যটকের নিরাপত্তা দিতে কাজ করছে টুরিস্ট পুলিশ। চলমান সংকট মোকাবিলায় নিরাপত্তা জোরদার করেছে প্রতিষ্ঠানটি। কেউ যদি টুরিস্ট পয়েন্টে কেউ কোনোভাবে হ্যারাসমেন্ট হয়, তারা তাৎক্ষণিকভাবে আমাদের কিন্তু অবহিত করলে, কিছুদিন আগে কক্সবাজারে একটা ইনসিডেন্ট ঘটেছিল, আমরা কিন্তু 24 ঘন্টার মধ্যে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং আমরা সকল টুরিস্ট পয়েন্টে কিন্তু আমাদের এগুলা ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আর বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া দেশগুলোকে চিহ্নিত করে সতর্কতা তুলে নিতে ইতিমধ্যে কাজ শুরু করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। দুইটা বিষয় যে আমরা হচ্ছি যে কোন কোন দেশে অ্যালার্ট আছে সেই বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করে আমরা আমাদের মন্ত্রণালয়কে বলছি যে এই অ্যালার্টগুলো প্রত্যাহার করার জন্য যাতে উদ্যোগ নেওয়া হয়। দুইভাবে উদ্যোগ নেওয়া হবে, একটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, আর একটা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও হতে পারে। তো এই বিষয়টা মানে প্রক্রিয়াধীন আছে, কাজ চলতেছে। গেল বছর দেশে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ছিল 1.5 লাখ, আর বিদেশি পর্যটক এসেছিল 5 লাখের মতো। নাইম আবির, এখন, ঢাকা। ভারতের রপ্তানি শুরুর পর দেশের বাজারে আরও বাড়তি মাছের দর এবং স্থান ভেদে কেজি দরে বিক্রি হচ্ছে সর্বোচ্চ 2200 থেকে প্রায় 2400 টাকা পর্যন্ত। ফলে ভোক্তাদের যেই স্বস্তি সেই স্বস্তি সহসাই মিলছে না, এবং ইলিশের যে স্বাদ সেই স্বাদ হয়তো সহসাই সাধারণ যারা ভোক্তা রয়েছেন তারা গ্রহণ করতে পারবেন না, কিছুটা অধরা থেকে যাবে। এই সপ্তাহে ইলিশ মাছের দাম কেজিতে প্রায় 100 থেকে 150 টাকা মতন বেড়ে গেছে। মাছগুলো যারা আমরা খাওয়ার জন্য চিন্তা করি, কিন্তু সবাই আসলে ইলিশ খেতে পারে না। যেটা 900 গ্রাম সেটাই চাচ্ছে ওরা 1800 টাকা, 2000 টাকা, 2200 টাকা। জনসাধারণের মাইনে কেনার কথা চিন্তাও করতে পারি না আমরা। এখন সাধারণের জন্য ইলিশ মাছের দাম একটু কম হলে ভালো হয়। তন্ময়, ভারতের রপ্তানি শুরুর পর বাজারে আরেক দফা ইলিশের দাম কিন্তু বেড়েছে। আমি একটু আগে বলছিলাম কিন্তু যে সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে প্রায় 150 থেকে 350 টাকা, অর্থাৎ 2200 থেকে প্রায় 2400 টাকা পর্যন্ত গিয়ে কিন্তু ঠিক আছে ইলিশের দর। এবং সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসতে চাই।
সারা বছরই চড়া থাকে দেশের ইলিশের বাজার, তবে ভারতে রপ্তানি শুরু হওয়ার পর আরো এক দফা বেড়েছে দাম। আকাশ ছোঁয়া দামে এখন অনেক ক্রেতার কাছে ইলিশের স্বাদ নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বরিশালের বাজারে সপ্তাহের ব্যবধানে 150 থেকে 200 টাকা বেড়েছে ইলিশের দাম। 1 কেজি ওজনের ইলিশ কিনতে গুনতে হচ্ছে 1800 থেকে 1900 টাকা, আর 1200 গ্রাম ওজনের মাছ 1950 থেকে 2000 টাকা। 2300 থেকে 2400 টাকায় বিক্রি হচ্ছে 1.5 কেজি ওজনের ইলিশ। পকেটকে স্বস্তি দিতে ইলিশের স্বাদ নেওয়ার সুযোগ নেই ক্রেতার, তবে বরাবরের মতোই সরবরাহ সংকটকে দুষছেন বিক্রেতারা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ইলিশ মাছের দাম কেজিতে প্রায় 100 থেকে 150 টাকা মতন বেড়ে গেছে এবং মাছের আমদানি খুব কম। যেটা 900 গ্রাম সেটাই চাচ্ছে ওরা 1800 টাকা, 2000 টাকা, 2200 টাকা। তারপর যেটা আপনার 2টায় 1 কেজি হয় ওইটা চাচ্ছে 900 টাকা। এরকম অবস্থা। আসলে ফেসবুকের সাথে আর বাস্তবতার সাথে সম্পূর্ণ একটা ব্যতিক্রম। ইলিশের ভরা মৌসুম চললেও দামের প্রভাব নেই চাঁদপুরের মাছের বাজারে। সাপ্তাহিক ছুটির দিনে বেড়েছে ক্রেতা সমাগম, একই সঙ্গে ভারতে ইলিশ রপ্তানি, সব মিলিয়ে বেড়েছে চাহিদা। ফলে কেজিতে আরো 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে রূপালী ইলিশ। বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1900 থেকে 1950 টাকায়, আর মাঝারি সাইজের ইলিশ 1400 থেকে 1700 টাকা। ফলে অনেক ক্রেতাই দাম শুনে খালি হাতে ফিরছেন। ব্যবসায়ীরা বলছেন, মাছের যেই পরিমাণ চাহিদা রয়েছে সেই তুলনায় বাজারে সরবরাহ না থাকায় ঊর্ধ্বমুখী ইলিশের বাজার। 1900 টাকা এখন 3000 টাকা দাম চাইতে, ধরলে 2500 টাকা, 3000 টাকা। তো কিভাবে সাধারণ মানুষ ইলিশ কিনবে? 1 কেজি প্লাস হইলেই 1800 থেকে 2000। কিনছি 1875 টাকা কেজি, বিক্রি করতেছি 1900 টাকা কেজি, তাও কাস্টমার নিতে আসছে না। দামে কম থাকার কারণে মাছের বর্তমান দাম একটু বেশি। এদিকে ময়মনসিংহের বাজারে ইলিশের সরবরাহ নেই বললেই চলে। ফলে 1 কেজি ওজনের ইলিশের দাম 3 দিনের ব্যবধানে বেড়েছে 200 থেকে 300 টাকা। পাইকারিতে 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 1900 টাকায়। এতে শখ করে ইলিশ কিনতে এসে না বিশ্বাস ক্রেতাদের, খালি হাতে ফিরছেন অনেকেই। 100 গ্রাম 200 গ্রাম জাটকা এগুলোর কেজি 700-800 টাকা চলতেছে, যা জনসাধারণের মাইনে কেনার কথা চিন্তাও করতে পারি না আমরা। ইলিশ মাছ তো যে ইন্ডিয়া 3000 টন দিবার কথা, এটার কারণে ইলিশ মাছ এই না নিলেও হলো দাম বেশি। 2 কেজির মাছ 2800 টাকা করে কেজি, তো সম্ভব না এভাবে নেওয়া, খাওয়াও সম্ভব না আমাদের জন্য। যারা গরিব আছে তারা তো ইলিশ মাছ চাষও করতে পারবে। এদিকে সপ্তাহের ব্যবধানে ভোলার বাজারে 300 থেকে 350 টাকা পর্যন্ত বেড়েছে ইলিশের দাম। এক সপ্তাহ আগে 1 কেজি ওজনের ইলিশ 1550 থেকে 1600 টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকায়। আর 7 থেকে 800 গ্রামের মাছ কিনতে গুনতে হচ্ছে 1450 থেকে 1600 টাকা। বাজারে কোনো তদারকি না থাকায় বিক্রেতারা ইচ্ছে মতো মাছের দাম হাঁকছেন বলে অভিযোগ করছেন ক্রেতারা। শামিমা রহমান শাম্মী, এখন। এদিকে রাজধানীর বাজারেও পকেটকে স্বস্তি দিয়ে মাছের রাজার স্বাদ নেওয়ার সুযোগ কম। বেশিরভাগ ক্রেতার বিক্রি ও চাহিদা কম বড় সাইজের ইলিশের। মাছ বাজারে এসে ক্রেতার নজর তাই ছোট আকারের দিকেই। বিস্তারিত জানাবেন আসিফ ইকবাল। কারওয়ান বাজারের মাছ ব্যবসায়ী হৃদয় মিয়া মাছের রাজার সর্বোচ্চ দাম হাঁকছেন 2200 টাকা কেজি। পকেটে স্বস্তি রেখে তাই ইলিশ মাছে হাত দেওয়ার উপায় নেই বেশিরভাগ ক্রেতার, তাই বিক্রি ও চাহিদা কম বড় সাইজের। মাছ বাজারে এসে ইলিশের অনেক ক্রেতার নজর তাই ছোট আকারের দিকেই। তবে ইলিশের ভরা মৌসুমে কেন এত দাম ইলিশের, আর ক্রেতারাই বা কি বলছেন ইলিশের বাড়তি দাম নিয়ে? ওই যে ইন্ডিয়ান নিতেছে, এরপরে মনে করেন বড় মাছ কম, এই কারণে দামটা অনেকটা 1 কেজি মাছ 100-200 টাকা বাইরে গেছে। যেখান থেকে মাছ আমদানি হয় মারে জাওলারা, ওইখানেই দাম বেশি। মাছ ইলিশগুলো আমাদের দেশীয় মাছ, সেই মাছগুলো আমাদের মানে সবার নিয়ন্ত্রণে যদি বাজারটা থাকে তাহলে আমরা সবাই একটু খেতে পারি আর কি। যে দাম তাতে আসলে কিনতে গেলে অনেক হিসাব নিকাশ করে কিনতে হবে। গেল বছরও বেশি ছিল, এবারও বেশি। আমরা আশা করছিলাম যে এবার হয়তো একটু কিছুটা কমবে। মাছের বাজার ঘুরে এবার সবজির বাজার, কিন্তু এখানেও স্বস্তি কতটা? গেল কয়েকদিনের বৃষ্টিতে সরবরাহ ঘাটতির অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। কেজিতে 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে বেগুন, কাঁকরোল, বরবটি, পটল সহ বেশিরভাগ সবজির দাম। সবচেয়ে এগিয়ে আছে কাঁচামরিচ। গেল সপ্তাহে 160 টাকার কাঁচামরিচ কেজিতে প্রায় 60 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 220 টাকায়। সবগুলো সবজিতে 10 টাকা বাড়ছে। ঢেঁড়স ছিল আগে 50 টাকা, আজকে 60 টাকা। পটল ছিল 40 থেকে 50 টাকা, 60 টাকা। সবগুলো কাঁকরোল ছিল 50-60,
এটাও 70 টাকা 80 টাকা। বর্ষা বৃষ্টির কারণে কিন্তু অনেকগুলো শাকসবজি নষ্ট হচ্ছে, আবার দেখা যায় যে 2-4 দিন গেলে শাকসবজি বেশি আসবে, আমদানি হবে, ওই সময় দামটা একটু কমে আসবে। আর যা টার্গেট থাকে তার অর্ধেক বাজার নিতে হয় আর কি, খুব কঠিন হয়ে যায় বাজার করা সম্ভব না। কোনো কিছু মানে মানুষের নাগালের নাই, নাগালের বাইরে আছে, এক কথায় নাগালের সাধারণ মানুষ আমরা নাকাল। দাম বেড়েছে মুরগিরও, 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা দরে, সোনালী মুরগি 250 টাকা ও দেশি মুরগি বিক্রি হচ্ছে 520 টাকা থেকে 530 টাকা কেজিতে। অপরিবর্তিত রয়েছে ডিমের দাম, ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন 170 টাকায়। অপরিবর্তিত রয়েছে মাংসের দামও, গরুর মাংসের কেজি 650 থেকে 700 টাকা, আর খাসির মাংস পাওয়া যাচ্ছে 1000 থেকে 1200 টাকা কেজিতে। আসিফ ইকবাল, এখন, ঢাকা। এবারে আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উত্তর পশ্চিম উপকূলে আঘাত হেনেছে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী হারিকেন হেলেন। এতে এখন পর্যন্ত ফ্লোরিডায় 1 এবং জর্জিয়ায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যা ও তীব্র ঝড়ের পূর্বাভাস দেওয়া হচ্ছে। বৈরী আবহাওয়ায় বিঘ্ন ঘটেছে যান চলাচলে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। উপকূলে আছড়ে পড়ছে ঢেউ, সমুদ্রের পানি ঢুকে পড়ছে লোকালয়ে। হারিকেন ইডালিয়ার রেশ কাটতে না কাটতেই আরেকটি শক্তিশালী হারিকেন হেলেনের তাণ্ডব দেখল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাবাসী। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার কিছু পরে এভাবেই ফ্লোরিডার গালফ উপকূলের বিগ বেন্ড অঞ্চলে ঘণ্টায় 225 কিলোমিটার বেগে আঘাত হানে হারিকেন হেলেন। মায়ামিতে অবস্থিত ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য বলছে, গেল বছর ফ্লোরিডার যে উপকূলীয় অঞ্চলগুলোতে হারিকেন ইডালিয়া আঘাত হেনেছিল সেখান থেকে মাত্র 32 কিলোমিটার উত্তর পশ্চিমে তাণ্ডব চালায় হেলেন। সড়ক ও রেলপথ তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন ফ্লোরিডার যোগাযোগ ব্যবস্থা, রানওয়েতে পানি ঢুকে পড়ায় বন্ধ আছে বিমান চলাচল। যদিও আঘাত হানার পর ক্যাটাগরি 4 থেকে ক্যাটাগরি 2-এ পরিণত হয়েছে হারিকেনটি। তবে ঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস অব্যাহত থাকায় 6টি অঙ্গরাজ্যে জারি রয়েছে জরুরি অবস্থা। ক্ষয়ক্ষতি এড়াতে পর্যটক সহ স্থানীয়দের উপকূলীয় অঞ্চল এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। And then headed back to Miami. So everybody, I think at one point they were worried about us not making it back to the port, which of course that's scary for everybody. হারিকেনের তাণ্ডবে ফ্লোরিডায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে 13 লাখ বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। জর্জিয়ায় 4.5 লাখ, সাউথ ক্যারোলাইনায় 67,000 ও নর্থ ক্যারোলাইনায় বিদ্যুৎহীন অবস্থায় দিন পার করছেন অন্তত 20,000 বাসিন্দা। এর আগে স্থানীয়দের সতর্ক করে সব ধরনের প্রতিকূলতা মোকাবিলার আশ্বাস দেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। It will likely be dark by the time the storm passes. Do not try to do any work in the dark. You don't know what hazards are out there. There's going to be debris. There's going to potentially, in some parts, there's going to be standing water. That is difficult to navigate as it is, but to be doing that in the dark of night is hazardous. হারিকেন হেলেনের প্রভাবে জর্জিয়ার উত্তরাঞ্চল ও নর্থ ক্যারোলাইনার পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে বন্যা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া ফ্লোরিডা, জর্জিয়া, আলাবামা, নর্থ ও সাউথ ক্যারোলাইনা এবং ভার্জিনিয়ায় জারি আছে জরুরি অবস্থা। সতীর্থ কর্মকার, এখন, বিশ্ব। ইসরায়েলের ধ্বংসাত্মক হামলা লেবাননে প্রাণহানি 700 ছাড়িয়েছে। নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাড়ি ঘর ছেড়েছেন 1 লাখের বেশি বাসিন্দা। এরই মধ্যে স্থল অভিযান শুরুর জন্য আইডিএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ঘোষণা দিল ইসরায়েলের বিমান বাহিনী। অন্যতম লক্ষ্য হবে হিজবুল্লাহর শক্তি কমাতে ইরান থেকে আসা অস্ত্রের সব চালান আটকে দেয়া। হুমকি ধামকিতে পাত্তা না দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। সঙ্গে যুক্ত হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর আহ্বানে সাময়িক যুদ্ধবিরতির সব সম্ভাবনা উড়িয়ে দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকার মতো করেই লেবাননেও আগ্রাসনের মাত্রা বাড়াচ্ছে ইসরায়েল। রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি ভূখণ্ডেও পাল্টা আঘাত হানছে হিজবুল্লাহ। যুক্ত হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও। শুক্রবার ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে ছুড়েছে সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র। তবে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরায়েলের। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে পূর্ণ শক্তি নিয়ে লেবাননে স্থল অভিযানের পথে এগুচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। ঝুঁকি এড়াতে নিজেদের মতো করে দক্ষিণ লেবানন সীমান্ত এলাকায় পৌঁছাচ্ছেন আইডিএফ সদস্যরা।
ইসরায়েলের উত্তরাঞ্চলে এখনও জড়ো করা হচ্ছে অসংখ্য ট্যাঙ্ক ও সাজোয়া যান। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে সফল হতে আইডিএফের সঙ্গে একত্রে হামলা জোরালো করার ঘোষণা দিয়েছে বিমান বাহিনী। এছাড়া ইরান থেকে হিজবুল্লাহর কাছে অস্ত্র পৌঁছানোর সব পথ বন্ধ করাও অন্যতম বড় লক্ষ্য ইসরায়েলের। এটিকে প্রাধান্য দিয়ে এই যুদ্ধে অগ্রসর হওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী, কারণ ইরানের অস্ত্রে হিজবুল্লাহ শক্তি দেখায় বলে দাবি তাদের। כל אפשרות של העברות אמל"ח מאיראן אל מול מה שגרענו עכשיו לחיזבאללה. נערכים כתף אל כתף עם פיקוד צפון לכניסה של תמרון קרקעי. এদিকে হিজবুল্লাহকে টার্গেট করার নাম করে বিমান হামলা চালিয়ে হত্যা করা হচ্ছে লেবাননের অসংখ্য নিরীহ মানুষকে। বেসামরিক বাড়িঘরে বোমা নিক্ষেপ করে চালানো হচ্ছে ধ্বংসযজ্ঞ। এই যখন অবস্থা, তখন নিজেদের বাসস্থান ফেলে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন দক্ষিণের বাসিন্দারা। ইতোমধ্যে 1 লাখ ছাড়িয়েছে ঘর ছাড়া মানুষের সংখ্যা। বিভিন্ন আশ্রয় কেন্দ্র ছাড়াও বন্ধু স্বজনদের বাড়িতে গিয়ে ঠাঁই নিচ্ছেন কেউ কেউ। অনেকে এখনো খোলা আকাশের নিচের বাসিন্দা। لسه ما طلعت على البيت بدي بدلهم نزل صاروخ شيء عندنا فريق طبي صار جاهز عندنا فريق طبي عندنا فريق تمريض تحضر لانه عملنا غرفه طوارئ এমন উত্তপ্ত পরিস্থিতিতে লেবানন গভীর সংকট ও অস্তিত্বের হুমকির সম্মুখীন বলে দাবি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই যুদ্ধ বন্ধে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে যুদ্ধবিরতির আহ্বানও পুনর্ব্যক্ত করেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী। আজমাতান তুহাদ্দিদু ওজুদা ওয়া মুস্তাকবিল শা'বিহি ওয়া রাফাহিয়াতিহি ওয়া তাতাতাল্লাব তাদাখুলান দওলিয়ান আজিলান قبل أن تخرج الأمور عن السيطرة وتتساقط أحجار الدومينو المترابطة। 2006 সালের জুলাই যুদ্ধ থামার পর 2023 সালের 7 অক্টোবর গাজায় আগ্রাসনের জেরে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ায় হিজবুল্লাহ। সম্প্রতি পেজদার সহ বিভিন্ন যোগাযোগ ডিভাইস বিস্ফোরণে লেবাননে বহু হতাহতের পর সংঘাত উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv তে।